নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি করোনা সতর্কতার একটি বিশেষ অনুষ্ঠান ডক্টর অন কল। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার, অনেক অনেক স্বাগত। আর ডক্টর সরকারের সাথে আমাদের অনুষ্ঠান এগিয়ে যাবে, সঙ্গে তো আপনারা রয়েছেন। করোনায় কি করবেন কি করবেন না, মূলত এটা নিয়ে আমাদের প্রশ্ন থাকে, কিন্তু আজকে আমি একটু চাইবো হেলদি লাইফস্টাইল। আমরা তো এই শব্দটাকে ব্যবহার করি এবং আপনারাও বলেন, ডাক্তারবাবুরাও বলেন যে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। হেলদি লাইফস্টাইলের জন্য করণীয়টা কি? আর ঠিক এই মুহূর্তে যার ওমিক্রন হয়েছে, আমি তার সাথে কথা বলে জেনেছি, মানে আমার খুব পরিচিত কিছু মানুষ, তারা বলছেন যে তারা হয়তো আগে করোনার প্রথমটা হয়েছিল, এবার আবার ওমিক্রনে আক্রান্ত হয়েছে। বললো যে করোনার প্রথমেও আমি এত কষ্ট পাইনি যতটা আমি অমিক্রনে কষ্ট পেয়েছি। হয়তো অমিক্রনের মানে ফ্যাটাল কেসটা কম হচ্ছে, কিন্তু মানুষের শারীরিকভাবে সমস্যা অনেক বেশি হচ্ছে। কি কি সমস্যা হতে পারে? আমি এখান থেকে বরঞ্চ শুরু করে হেলদি লাইফস্টাইলে যাব। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে উইকনেস হয়ে যায়, প্রোফাউন্ড একটা উইকনেস থাকে, গা হাত পা ব্যথা থাকে মানুষদের মধ্যে। যে দেখবেন তখন এনার্জিটা মনে হচ্ছে ল্যাক অফ এনার্জি হয়ে যায়, মনে হচ্ছে এনার্জিটা ড্রেইন হয়ে গেছে, এরকম একটা সমস্যা হয়। অনেকদিন ধরে অনেকের ধরুন গলার মধ্যে একটা কাশি থাকছে, মনে হচ্ছে কফটা পুরো বেরোচ্ছে না, অল্প অল্প জ্বরও হতে পারে বা কাশিও হতে পারে। এই প্রবলেমগুলো মেনলি হচ্ছে। তো এই প্রবলেম যাদের, এবার তো ধরুন এখন আরটিপিসিআর এর অত অনেকে করছেন, অনেকে করছেন না। ডাক্তারবাবুরাও বলছেন যে জ্বর হলে আপনি 5 দিন ঘরে থাকুন। 5 দিনটাই কি এনাফ ডক্টর সরকার? না, আমরা কখনোই বলছি না যে আপনি টেস্ট করাবেন না, কেননা টেস্ট করানোটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি টেস্ট না করান তাহলে আপনি জানতে পারছেন না যে আপনার কি ইনফেকশন হয়েছে। হতে পারে আপনার ম্যালেরিয়া হয়েছে, হতে পারে আপনার ডেঙ্গু হয়েছে, বা হতে পারে অন্য কোনো কারণে ইনফেকশন হয়েছে। কাজেই জ্বর যখনই আসছে বা যে কোনো সিমটম হলে আপনি অবশ্যই ডাক্তার পরামর্শ মতো টেস্টিংটা করাবেন। আর 5 দিন পরেই কিন্তু আপনি যে মনে করছেন যে আমি ভালো হয়ে গেলাম, জ্বরটা কিন্তু তখন ইনফেক্টিভিটি থাকতে পারে। সেই জন্যই আপনি ডাক্তারবাবু পরামর্শ মতো সমস্ত কিছু করবেন। এবং আমরা বলি যে সেকেন্ড টেস্টিংয়ে ইউজুয়ালি দরকার নেই, তবে যারা যারা জয়েন করতে চান তারা 7 দিনের মাথায় আরেকবার টেস্ট করে নেগেটিভ হলে তখনই জয়েন করবেন। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের সংক্রমণের হার বলা হচ্ছে যে নিচের দিকে নামছে, কমের দিকে যাচ্ছে। এটা কি সত্যি আমরা খানিকটা আশ্বস্ত হতে পারি? হ্যাঁ, আমরা যেটা দেখছি এখন অনেকটা ইনফেকশন আস্তে আস্তে অনেকটা কমছে। এটা যেরকম সাউথ আফ্রিকা যেরকম আমরা দেখেছিলাম, এটা ইনফেকশনটা খুব তাড়াতাড়ি উঠেছিল, খুব তাড়াতাড়ি পড়ে গেছিলো, এরকমও আমরা এখানেই আশা করছি যে আস্তে আস্তে আশা করি আমরা বাই দ্য এন্ড অফ ফেব্রুয়ারিতে অনেকটাই কমে যাবে। ডক্টর সরকার, মাস্ক ফ্রি ভারত কি হতে পারবে? মাস্ক ফ্রি ভারত এখনই করা যাবে না, কারণ যতক্ষণ পর্যন্ত করোনা আছে ততক্ষণ পর্যন্ত আমাদের মাস্ক পরে থাকতে হবে। যখন করোনা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বা দেখা যাবে যে করোনা একদম একটা এন্ডেমিকের মতো ফ্লুর মতো হয়ে গেছে, তখন আমরা সেটা চিন্তাভাবনা করতে পারি। কিন্তু এখন অবধি WHO যতক্ষণ পর্যন্ত ডিক্লেয়ার করছে করোনা ফ্রি হয়ে গেছে সারা পৃথিবী, ততক্ষণ পর্যন্ত আমাদের মাস্ক, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করে যেতে হবে। এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের মধ্যে ধরুন আমাদের বলা হচ্ছে যে ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি, ওয়্যার মাস্ক। তো এই মাস্ক অ্যান্ড স্যানিটাইজার, এই দুটোকে মনে হয় না কোনো করোনার ভেরিয়েন্ট এখনো অতিক্রম করতে পেরেছে। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। করোনার যে ভেরিয়েন্টই আসুক না কেন, আমরা যদি মাস্ক পরে থাকি, অ্যাডিকুয়েট মাস্ক, N95 মাস্ক, এবং ঠিকমতো যদি পরা হয়, তাহলে কিন্তু দেখা গেছে সেটাতে অনেক কিন্তু প্রিভেন্ট করছে, ইনফেকশনটা অনেকটা প্রিভেন্ট করছে। সেই জন্যই আমাদের মাস্ক, অ্যাডিকুয়েট মাস্ক, N95 মাস্ক এবং ঠিকমতো পরতে হবে, তাহলেই কিন্তু আমরা অনেকটাই প্রোটেকশন পাবো। অ্যাকচুয়ালি কিছু প্রফেশন আছে, যেমন আপনাদের প্রফেশন, যাদেরকে রেগুলার প্রচুর মানুষের সঙ্গে কন্ট্যাক্টে আসতে হচ্ছে, অজানা অচেনা মানুষের সঙ্গে। পুলিশ প্রশাসন, যাদেরকে রেগুলার এইভাবে বহু মানুষের সঙ্গে কন্ট্যাক্টে আসতে হচ্ছে, এবং যারা কোনো গ্যাদারিং, যেমন কারোর দোকান রয়েছে, শপ রয়েছে, কারোর হয়তো মার্কেট প্লেসে রেগুলার যেতে হচ্ছে, এইরকম মানুষ যারা রেগুলার কন্ট্যাক্টে আসছেন, প্রত্যেক দিন প্রতিনিয়ত বহু মানুষের সঙ্গে কন্ট্যাক্টে আসতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটাই একমাত্র বাঁচার রাস্তা। আমি দেখেছি অনেক নেতামন্ত্রী এরকম কথা বলছেন, আমার খুব অবাক লাগে। তারা বলছেন যে ডবল ডোজ হয়ে যাওয়ার পরে কি করে করোনা হয়। কোথাও তো বলা নেই, কোনো মেডিকেল গাইডলাইনতে এই কথা ছিল না কোনোদিনও যে করোনা মানে 2টো ডোজ ভ্যাকসিন হলে করোনা হবে না। এ কথাটা তো ডাক্তারবাবুরাও বলেননি, কোনো গাইডলাইনে আমরা পাইনি। তাহলে কি করে নেতামন্ত্রীরা এই ধরনের কথা বলছেন? আমার একটু তাজ্জব লাগছে। করোনা, আপনার ডাবল ডোজ ভ্যাকসিনেশন আপনাকে কিভাবে প্রোটেক্ট করবে? আপনার কোভিড হলে কি হবে, ডাবল ডোজ ভ্যাকসিনেশন হলে কি সত্যি কোভিড হবে না? এই ধারণাটা কতটা ভুল ডাক্তারবাবু? হ্যাঁ, এই ধারণাটা পুরোপুরি ভুল। ডাবল ডোজ ভ্যাকসিন হওয়ার পরেও আমরা দেখেছি অনেকেরই কোভিড হয়েছে, তবে ডাবল ডোজ ভ্যাকসিনেশনের পরে সিভিয়ারিটি অনেক কম এবং সিমটমটা অনেক কম। কিন্তু ডাবল ডোজ ভ্যাকসিনেশন মানে এই না যে করোনা হবে না। কাজে আমাদেরকে কিন্তু একদম থ্রু আউট বরাবরই আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করতে হবে।
মানে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে। এখন বলা হচ্ছে 40 সেকেন্ডস হ্যান্ড ওয়াশ, এটা কারণ কি? 20 সেকেন্ডসে ওটা লাফিয়ে ডাবল হয়ে গেছে। এই কারণে বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা যদি 40 সেকেন্ডস হ্যান্ড ওয়াশ করি তাহলে ম্যাক্সিমাম যে জীবাণুগুলো থাকছে সেই ভাইরাস এবং অন্যান্য জীবাণুগুলো পুরোটাই সেটা নির্মূল হয়ে যাচ্ছে। সেই জন্যই 40 সেকেন্ড আমরা বলছি এখন। এবারে আপনাদের বলি, আপনারা ফোন করুন। এবারে আপনারা ফোন করে আপনাদের যে কোনো শারীরিক সমস্যা ডক্টর সরকারের কাছে বলতে পারেন, উনি নিশ্চয়ই একটা সলভের রাস্তা বলে দেবেন। আমার যেটা আপনার কাছে এবার মূল প্রশ্ন, যেটা আমি বলছিলাম যে হেলদি লাইফস্টাইলে যাওয়ার আগে একটু বলি যে এই যে ধরুন অমিক্রন, কোভিড, ডেল্টা, এত ভেরিয়েন্টের গল্প আমরা শুনছি, যদি আগামী দিনে কারোর এরকম শারীরিক সমস্যা দেখা দেয়, আপনি বলছেন তার একটা কনসালটেশন দরকার, এবং রেস্ট্রিকশন কি কি দরকার? রেস্ট্রিকশন হচ্ছে যখনই আপনার একটা ধরুন জ্বর হলো বা একটা কাশি হলো, আপনি নিজেকে আইসোলেটেড করে রাখুন। এই আইসোলেশন যদি আপনি না করেন, আপনি যদি টেস্টিং না করেন, তাহলে কী হবে, এখান থেকে আপনার থেকে অনেকে ছড়াবে, এটা মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যদি ডায়াগনোসিস ঠিকমতো না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের কোভিড লোডটা কত আছে। সেই জন্য প্রত্যেকের টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট, এবং সঙ্গে সঙ্গে তার কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করতে হবে, এবং ডাক্তারবাবু পরামর্শ মতো ওষুধপত্র শুরু করতে হবে। মানে আমাদের ভারতবর্ষের যা জনসংখ্যা তার কিন্তু প্রায় অধিকাংশেরই ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। মানে আমরা যদি সংখ্যা মানে শতাংশের নিরিখে বিচার করি তাহলে বলা যেতে পারে প্রায় অনেক শতাংশেরই হয়ে গিয়েছে। বিশেষ করে প্রথম ডোজ তো প্রায় অনেকেরই হয়ে গিয়েছে, 100 কোটির উপরে সম্ভবত হয়ে গিয়েছে, তাই তো? এখন প্রায় 150 কোটি মানুষ, 150 কোটির মানুষেরই হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে যে সিঙ্গেল ডোজ হয়েছে এরকম 150 কোটি, আর ডাবল ডোজ হয়ে গেছে তার মধ্যে অনেকেরই। তো আমার যেটা আপনার কাছে প্রশ্ন, এই যে ভ্যাকসিনেশনটা হয়ে যাওয়ার পরে বুস্টার ডোজের দিকে কি আমাদের এগোচ্ছে ভারত? কেননা এই যে অমিক্রন, এরপরে কি আর ভেরিয়েন্ট হতে পারে? দেখুন, বুস্টার ডোজ তো 10 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, এবং ওমিক্রনের যে আবার যে ভেরিয়েন্ট, করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্ট, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যখনই করোনা ভাইরাসের বিভিন্ন মিউটেশন হচ্ছে, মিউটেশনের ফলে ধরুন ডেল্টা আমরা দেখলাম, আমরা ওমিক্রন দেখলাম, এরপরেও হতে পারে। তবে যাই হোক না কেন, আমরা সেটাকে ভয় না পেয়ে আমরা যদি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করি তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। মানে মানুষের সঙ্গে মানুষের একটা শারীরিক দূরত্ব সবসময় বজায় রাখতে হবে, অজানা অচেনা লোকের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা। এবং আমি এইখানে একটা প্রসঙ্গে আসি, এর আগে হয়তো আমি বলেছিলাম, আপনার সাথে আলোচনা করেওছিলাম সম্ভবত, আমাদের ভারতবর্ষের ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি, কারণ ভারতবর্ষের জনসংখ্যা সব থেকে এই মুহূর্তে তো সব থেকে বেশি বলা যেতে পারে, এবং সেই তুলনায় কিন্তু আমাদের মৃত্যুর হার অনেক কম, করোনাতে আক্রান্তের হার পর্যন্ত কম। তো এটার কারণটা কি? আমাদের সত্যি সত্যি হার্ড ইমিউনিটি, নাকি এত বেশি আমরা অন্যান্য পলিউশনের সঙ্গে যুদ্ধ করছি যে অটোমেটিক্যালি করোনার সঙ্গে আমরা যুঝতে পারছি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের যে ভারতবর্ষের মানুষের যে এত ইমিউনিটি, তার কারণ হচ্ছে আমাদের মোটামুটি ভারতবর্ষের মানুষেরা একটা ডিসিপ্লিন ফলো করেন। তার সঙ্গে সঙ্গে তারা ছোটোবেলা থেকে যে বিভিন্ন বিসিজি ভ্যাকসিন, অন্যান্য ভ্যাকসিনটা নিয়ে নেওয়া হয়েছে, এবং আমাদের অনেক ভ্যাকসিনেশন কভারেজটা অনেক বেশি, এবং আমাদের মধ্যে যে বিভিন্ন রকম পলিউশন আছে, তার মধ্যে ইনফেকশন আছে, এইগুলো হওয়ার ফলে কী হচ্ছে, একটা হার্ড ইমিউনিটি অলরেডি তৈরি হয়ে আছে। তার ফলে কি হচ্ছে, নতুন যে ইনফেকশন যেটা হচ্ছে চট করে সেটা কাবু করতে পারছে না। আরও তাছাড়া ভারতবর্ষে একমাত্র দেশ যারা কিন্তু 6টা ঋতুকে নিয়ে চলি আমরা। অন্যান্য বিদেশের অন্যান্য জায়গায় কিন্তু 2টো ঋতুকেই তারা পান, শীত এবং গ্রীষ্ম, বা খানিকটা বর্ষা এবং শীত, মানে ম্যাক্সিমামটাই ঠান্ডা। কিন্তু ভারতবর্ষে আমরা 6টা ঋতুকে ঘুরিয়ে ফিরিয়ে পাই। যেমন এখন আমরা শীতে রয়েছি, এরপর আমরা বসন্তকে উপভোগ করব, তারপর আমরা গ্রীষ্মকে উপভোগ করব। তো এই যে এত ঋতু বদলের সঙ্গে সঙ্গে আমরাও তো অ্যাডজাস্ট করছি, আমাদের ইন্টারনাল সিস্টেমও অ্যাডজাস্ট করছে। এটাও কি খানিকটা আমাদের ইমিউনিটি হার্ড তৈরি করার ক্ষেত্রে কাজ করে? হ্যাঁ, এটাও আমাদের ইমিউনিটি তৈরি করার ক্ষেত্রে কাজ করছে, এবং আমাদের যে বিভিন্ন রকম যে ভেরিয়েশন হচ্ছে, ধরুন এই কখনো শীত হচ্ছে, কখনো বর্ষা হচ্ছে, গরম হচ্ছে, তার ফলে এবং এখানে ইনফেকশনের সংখ্যাও অনেক বেশি হচ্ছে, চট করে মাইক্রোবিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন। তার ফলে কী হচ্ছে, মানুষদের মধ্যে ন্যাচারাল একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে। এই ইমিউনিটি হওয়ার ফলে প্লাস অন্যান্য যে বিভিন্ন ভারতবর্ষের যে প্রোটোকল আছে টিকাকরণের, বিসিজি ভ্যাকসিনের থেকে আরম্ভ করে অন্যান্য যে ভ্যাকসিনেশন হচ্ছে, এটাও অনেকটা হেল্প করছে।
সুতরাং ভারতবর্ষ হিসেবে কিন্তু আমাদের গর্ব করার একটা দিক অবশ্যই রয়েছে। আমরা ভারতবর্ষের মানুষরা বড্ড বেশি নিজেদের বলি হ্যাঁ আমরা ভারতে জন্মেছি কি আর হলো, কিন্তু আপনি ভারতে জন্মেছেন বলেই কিন্তু আপনি কিন্তু লাকি পারসন যে দেশ থেকে হয়তো খুব দ্রুত করোনাটাকে আমরা বিদায় করতে পারবো। আমি খুব আশাবাদী ব্যাপারে, আমি ভীষণভাবে আশাবাদী যে ভারতবর্ষই একদিন বলবে যে আমার দেশে অন্তত করোনা নেই। সেই দিনের দিকে আমরা যেতে পারি তখনই যখন আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রপারলি মাস্ক পরবেন এবং স্যানিটাইজার ব্যবহার করবেন, সেদিন কিন্তু আমরা এই কথাটা বলতেই পারবো। এবারে আমি চলে আসি হেলদি লাইফস্টাইল। আমাদের শুধু করোনাকে প্রতিহত করা কেন, আমাদের জীবনের থেকে রোগকে প্রতিহত করা। একজন মানুষ যদি চান তিনি কিন্তু সুস্থ সুন্দর থাকতে পারেন। আমি কদিন আগেই গত 3-4 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ফেসবুক পেজে, আমাদের কোনো একজন সেনার প্রতিনিধি, তিনি কোনো একটা জায়গায় মানে বরফের মধ্যে তার হাঁটু অবধি বরফে তিনি দাঁড়িয়ে রয়েছেন, প্রচুর জামা কাপড় পরে, বলছে -26-30 ডিগ্রি হবে সেখানে। একজন সাধু শুধু একটি কৌপিন পরে ওখানে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন, বরফের মধ্যে ডিগবাজি খাচ্ছেন, একটি কুকুর তার সঙ্গী। তো এটা কি করে সম্ভব? এটা তো অলৌকিক কিছু নয়, কারণ সে মানুষটা লাফিয়ে সামনে এলো, ভিডিওর সামনে দাঁড়ালো, সাধু বাবা সে দাঁড়িয়ে আছে তার মুখে, কিন্তু সে লাফাচ্ছে, বরফের মধ্যে ডিগবাজি খাচ্ছে। তার মানে ওখানে যে ভিডিওটা করেছে সে বলছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না এত কিছু পরে, হ্যাঁ, কিন্তু তার পায়ে চপ্পল নেই, কিছু নেই, পুরো খালি গা, শুধু একটা কৌপিন পরা। তো এটা কিছুই নয়, এটা হয়তো তার ভেতরকার ওই যোগের মাধ্যম। আমি এখানেই আসতে চাই, আপনি ভীষণভাবে ইউনিভার্সাল কনসিয়াসনেসের কথা বলেন, তো হেলদি লাইফস্টাইল, খাওয়া দাওয়া থেকে শুরু করে জীবনযাপন, নিয়ম শৃঙ্খলা থেকে একেবারে ওই ইউনিভার্সাল কনসিয়াসনেস, কিভাবে আমরা যাব? আমাদেরকে দিনটা শুরু করতে হবে পজিটিভভাবে। আমরা যেরকম একটা ধরুন সকালবেলা ঠিক করলাম যে কালকে সকালবেলা 6টার সময় উঠবো, উঠেই আমি একটু এক্সারসাইজ করব, মেডিটেশন করব, তারপরে আমি একটু যোগ প্রাণায়াম করব, এইভাবে শুরু করতে হবে। এবং আমার রেগুলার ডিসিপ্লিনটা সেটা ফলো করতে হবে। যে এটা যদি আমরা করতে পারি, এবং খাওয়া দাওয়ার মধ্যেও আমার বডি ওয়েটটাকে আমাকে মেনটেন করতে হবে, আমাকে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস, প্রোটিনস, ভেজিটেবলস সবই খেতে হবে। এই যে ব্যালেন্স লিভিং, আমাদেরকে যদি এইভাবে আমরা চলতে পারি এবং প্রতিটা মুহূর্তে পজিটিভ চিন্তা করব, কখনই আমি নেগেটিভ চিন্তা করব না, এই কয়েকটা জিনিস সিম্পল মনে রাখলে এবং আমরা যদি সেটাকে ইমপ্লিমেন্ট করি, তাহলেই দেখবেন আস্তে আস্তে আমাদের কিন্তু লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। আমরা সবসময় পজিটিভ চিন্তা করব, পজিটিভ বিহেভিয়ার করব এবং হেলদি লাইফস্টাইল ফলো করব, ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করব এবং আমরা আমাদের কাজটা ঠিকমতো করে যাব। কেন ভারতবর্ষের খাওয়া দাওয়া বলি, ভারতবর্ষের গড় আয়ু বলি, এটা কিন্তু বিশ্বের কাছে লোভনীয়। তো আমরা ভারতবর্ষ হিসেবে সেটাকে করতেই পারি। এই যে আপনি বলেন একটা পজিটিভ ভাইবস, সকালে উঠবো, এক্সারসাইজ করব, যোগ প্রাণায়াম করব, প্রথমেই তো এটা অভ্যেস হবে না। সেক্ষেত্রে প্রথমে অভ্যেস করার ক্ষেত্রে কি করতে হবে আমাদের? প্রথমে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে অ্যাফার্ম করুন যে আমি কালকে এই সময় উঠবো। হ্যাঁ, এটা করুন যে আমি অবশ্যই উঠবো। নিজেকে অ্যাফার্ম করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, সেলফ মোটিভেশন করে এটা শুরু করতে হবে। আমাদেরকে প্রত্যেককেই একদিন না একদিন শুরু করতে হবে। আমরা যদি শুরু না করি তাহলে কিন্তু আমরা কখনোই পৌঁছতে পারবো না। যেরকম একটা ছোট বাচ্চা প্রেপ থেকে শুরু করে ইউনিভার্সিটি অবধি যাচ্ছে, সেরকম সব কিছুর ক্ষেত্রেই একটা শুরু করতে হয় একটা দিনে। এটা শুরু না করলে কিন্তু সেখানে পৌঁছানো যায় না। সেই জন্য এই শুরুটা করতে হবে নিজেকে মোটিভেট করে, এবং সেটাকে ডিসিপ্লিন ওয়েতে আমাদেরকে সে লেগে থাকতে হবে কন্টিনিউয়াসলি। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনি ওভার দ্য ইয়ার্স অনেক আপনি হ্যাপি হয়ে গেছেন। আমাদের আলোচনা চলবে, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা ফোন করুন, ফোন করার জন্য সরাসরি নাম্বার যাচ্ছে, কথা বলুন। টিকাকরণ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কিংবা হয়তো আপনার সামান্য সর্দি কাশিতে ভুগছেন, আপনার করণীয়টা কী হবে, এগুলো যদি জানার থাকে অবশ্যই ফোন করুন। আমাদের আর একটা জিনিস আমি যেটা একটু জিজ্ঞাসা করবো হয়তো এই অনুষ্ঠানে, এই আলোচনা থেকে বেরিয়ে, আমাদের একটা অভ্যেস হচ্ছে মুঠো মুঠো ওষুধ খেয়ে নেওয়া। আমি এরকম বহু মানুষকে জানি সকালবেলা ঘুম থেকে উঠেই একটা অ্যান্টাসিড খেয়ে নিচ্ছেন এবং দিনের পর দিন ধরে সেটাই খেয়ে যাচ্ছেন। প্রেশার, সুগার, কোলেস্টেরলের ওষুধ তো আমাদের খেতেই হচ্ছে। এগুলোকে কি আমি সত্যি সত্যি কন্ট্রোলে রাখতে পারি? আপনি ডাক্তারবাবু পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। আপনি নিজে থেকে ওভার দ্য কাউন্টার অ্যান্টাসিড, পিপিআই এগুলো কিছুই খাবেন না। ডাক্তারবাবু যেটা বলে দেবেন সেটা আপনি খাবেন, যে কতদিন বলে দেবেন সেটাই খাবেন। এবং আপনি যদি রেগুলার বেসিসে হেলদি লাইফস্টাইল, ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করেন, তাহলে দেখবেন আপনার বেশি ওষুধ লাগছে না। অম্বলের ওষুধ, গ্যাসের ওষুধ বেশি কিন্তু লাগছে না। এটা কিন্তু একটা মানসিক একটা প্রবলেম হয়ে যায় যে এটা আমার না খেলে বুঝি হয়তো গ্যাস হয়ে যাচ্ছে, আমার সমস্যা হচ্ছে। কিন্তু আপনি যদি রেগুলার বেসিসে ঠিকমতো ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করেন, দেখবেন আপনি অনেক ভালো থাকছেন। তো আমরা আজকে আলোচনা রয়েছি করোনা সতর্কতা, কোভিড বিধি নিয়ে আমাদের কথা চলছে।
আর এখানে ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে খাওয়া দাওয়ার একটা বড় ভূমিকা রয়েছে কি? তাহলে সেটা কি ধরনের খাওয়া দাওয়া আমাদের খেতে হবে? কারণ এখন বলা হচ্ছে ওমিক্রনে প্রোটিন নিতে, এবার অ্যানিম্যাল প্রোটিনেরও তো একটা সাইড এফেক্টস রয়েছে, ব্যাড এফেক্টসও রয়েছে। তো সেক্ষেত্রে আমি কীভাবে প্রোটিনটাকে আমি নিতে পারি? আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সব কিছুই ব্যালেন্সড ওয়েতে নিতে হবে। ধরুন 55-60% কার্বোহাইড্রেট, 15-20% ফ্যাট, 15-20% প্রোটিন। তার মানে এটা হচ্ছে যে আপনি ধরুন ভাত, ডাল, তরকারি, আপনি যদি মাছ খেলেন বা মাংস অকেশনালি খেলেন, ডিম সপ্তাহে 2 দিন খেলেন, এইভাবে আপনার যদি রেগুলার, আপনি যদি নিরামিষাশী হন তাহলে আপনি রেগুলার বেসিসে আপনি ভাতের, ডাল, তরকারি, দুধ, মিল্ক প্রোডাক্টস, ছানা, পনির এগুলো খাবেন, সয়াবিনের দানা এটা খাবেন। এইভাবে আপনাকে মোটামুটি ব্যালেন্স করতে হবে। এবং আপনার যদি বেশি ওয়েট থাকে তাহলে আপনার কার্বোহাইড্রেট পরিমাণটা কম করতে হবে, যাতে নাকি আপনার ওয়েটটা আস্তে আস্তে কমতে থাকে। আমরা বলি যে আপনি প্রতি মাসে 1 কেজি করে ওজন কমান, খাওয়া দাওয়া কমিয়ে হাঁটাহাঁটি করে। খাওয়া দাওয়া কমিয়ে হাঁটাহাঁটি করা, ওজন কমানোর হাঁটাহাঁটি ছাড়া কি আর কোনো রাস্তা আছে? এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে মানসিক স্বাস্থ্য কতটা জরুরি ভালো রাখার? আমাদেরকে ওজন কমানোর জন্য মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে হাঁটাহাঁটি করা, 8 ঘন্টা করে হাঁটা, ডেলি 8 ঘন্টা 45 মিনিট হাঁটা, এবং কম করে খাওয়া এবং টাইম মতো খাওয়া। এবং আমাদেরকে মানসিক স্বাস্থ্য অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল 3টে অ্যাসপেক্টই সবসময় জোর দিতে হবে, যাতে আমাদের ব্যালেন্স ডেভেলপমেন্ট হয়। আমাদের ফিজিক্যালি যেরকম আমরা হেলদি থাকবো, মেন্টালি আমরা সাউন্ড থাকবো, স্পিরিচুয়ালিও আমাদের যাতে উন্নতি হয়। এই জন্য আমাদের ডিসিপ্লিন, ব্যালেন্স লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যদি সবসময় পজিটিভ চিন্তা করি, যোগ প্রাণায়াম করি, অটোমেটিক্যালি দেখবেন আস্তে আস্তে আপনার মনের জোরটা অনেক বেড়ে যাচ্ছে। তখন আপনার চট করে কিছুতে ভয় হবে না। এই আমাদের ভয়টা আসে কিন্তু আমাদের কিন্তু একটা ইনসিকিউরিটি থেকে। যখনই আমরা রেগুলার বেসিসে একটা হেলদি লাইফস্টাইল, ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করব, তখনই দেখবেন আস্তে আস্তে আপনার মনের মধ্যে ভয়টা চলে যাচ্ছে। কেননা আপনি তখন ভিতরে একটা ফেথ পাবেন, আপনার একটা বিশ্বাস চলে আসবে, আপনার একটা মনে একটা শান্তি আসবে যে আই অ্যাম প্রোটেক্টেড বাই ডিভাইন কনসাসনেস। এই যে কনসাসনেস, বিশ্বব্রহ্মাণ্ডের যে কনসাসনেস, চৈতন্য, যেটা নাকি সমস্ত, এর মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি নেই না। এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে একটা ফেথ। স্পিরিচুয়ালিটি হচ্ছে নিজেকে প্র্যাকটিস করতে হবে। মানে স্পিরিচুয়ালিটি মানে এই না যে আপনাকে কোথাও চার্চে যেতে হবে, মন্দিরে যেতে হবে না। আপনি নিজের প্রতি ফেথ রাখুন এবং আপনি নিজে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করুন। এটা করলেই আপনি এগিয়ে যাবেন। মানে আমরা হয়তো ভাবি যে মন্ত্রপাঠ, মন্ত্র উচ্চারণ, যাগযজ্ঞের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। আসলে দেবতার সাধনা নয়, এটা হচ্ছে অলমাইটি পাওয়ারের সাধনা। আপনি যেটা বলছেন ইউনিভার্সাল কনসিয়াসনেস, এটা হচ্ছে অলমাইটি পাওয়ারের সাধনা, যেখানে কেউ না কেউ তো একজন নিয়ন্ত্রক রয়েছেন, যার অঙ্গুলি হেলনে সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, পৃথিবী ঘুরছে। সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু পৃথিবী ঘুরছে বলে কোনো সময় সূর্যকে দেখতে পাচ্ছি, নির্দিষ্ট সময় সূর্যকে থেকে আমরা সরে যাচ্ছি, এটাই তো গল্প। তো এই যে ইউনিভার্সটাকে ধরে রাখার যে ক্ষেত্র, সেখানে দাঁড়িয়ে আমি সেখানকার, মানে আমি কিন্তু মূল্যবান, আমি নগণ্য নই। আমরা অনেক সময় এরম ভাবি তো যে এত বড় পৃথিবী, এত বড় বিশ্ব, এত বড় মহাবিশ্ব, মহাকাশ, তার মধ্যে আমি কোথায় রয়েছি পড়ে? তা নয়, তার মধ্যে আমি একটা পার্ট। আমি ওই নিয়ন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত একজন মানুষ, যিনি এই বিশ্বে এসছি, এখানে আমাকে কিছু করে যেতে হবে। এই অনুভবটা, এর একটা উত্তরন্ত একদম। এবং এটা হচ্ছে যে আমাদের যে এই যে এখানে আসা, এই আশাটার কথা চিন্তা করতে হবে যে কেন আমরা এসেছি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই ওয়াননেস উইথ ডিভাইন কনসাসনেস। আমাদের যে হিউম্যান কনসাসনেস যখন ইউনাইটেড হবে ডিভাইন কনসাসনেসের সঙ্গে, তখন আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো। আসলে মানুষের জন্মটার মধ্যে কিন্তু একটা, মানে প্রথম থেকে একটা বেঁচে থাকার লড়াই থাকছে। মানে যখন আমরা মাতৃজঠরে ফরমেশনে আসছি, সেই সময় থেকে কিন্তু একটা লড়াই থাকছে। সেই লড়াই করে আমি যখন পৃথিবীর আলো দেখলাম, তারপর আবার লড়াই করে বড় হলাম, সেই লড়াই করে বড় হয়ে আবার লেখাপড়া শিখে আবার একটা নিজেকে প্রতিষ্ঠা করা। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু একটা ফিকশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এবং পৃথিবীতে যে আমি হাঁটছি, চলছি, খাচ্ছি, এটাও তো একটা ফিকশন। এই আকর্ষণ বিকর্ষণের শক্তির দ্বারাই তো এটা হচ্ছে। এটাকে উপলব্ধি করা এবং তার জন্য নিজের শরীরটাকে তৈরি করা, আমার মনে হয় এটা হচ্ছে সব থেকে বড় উপায়। যে তুমি আছো পৃথিবীতে, তোমার নিজের শরীরটাকে দিয়ে তুমি সেটাকে উপলব্ধি করো। যা আছে ভাণ্ডে তাই আছে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে, এই শব্দটা রয়েছে। তখন বিশ্বকে নিজের মধ্যে উপলব্ধি করা। এই যে আপনি বারবারই বলেন না ইউনিভার্সাল কনসিয়াসনেস, এটাকে ওই বিশ্বকে উপলব্ধি করা নিজের মধ্যে। ইউনিভার্সাল কনসাসনেসটা হচ্ছে যেটা নাকি ইনফিনিট ইন্টেলিজেন্স। বিফোর ক্রিয়েশন, এই ক্রিয়েশনটা তৈরি হওয়ার আগে শুধুমাত্র ছিল দ্যাট স্পিরিট। যখন ওই স্পিরিটটা চিন্তা করলো যে
লেট দেয়ার বি লাইট, তখন লাইট তৈরি হলো। অ্যান্ড সেই একটা ভাইব্রেশন থেকে আস্তে আস্তে এই আমাদের ম্যাটেরিয়াল যে আমাদের ইউনিভার্স দেখছি সেটা তৈরি হলো। এই ম্যাটেরিয়াল ক্রিয়েশনের আগে ছিল অনলি স্পিরিট। এই স্পিরিটটা আছে, থাকবে এবং বরাবরই থাকবে। এই স্পিরিটটাকে আমরা উপলব্ধি করতে পারি না কেন? তো করতে পারি না কেন, এটা এমন একটা ডেলিউশনের মধ্যে আমরা থাকি, আমরা মনে করি আমরাই সব। কিন্তু আমরা যে এই যে বাতাসের দেওয়ার আমার শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা তো নিশ্চয়ই ফিল করতে পারছি যে এটা যদি আমরা না নিতে আমরা মারা যাব। কিন্তু আমরা কখনোই মনে করি না যে আমাদের হয়তো পেছনে একটা কেউ একটা চালনা করছে, কেননা শক্তি আছে, সেটা আমরা ফিল করতে পারি না। আমাদের যে রেস্টলেসনেস, আমাদের সবসময় যে একটা সব চঞ্চলতা, এই চঞ্চলতার জন্য আমরা ফিল করতে পারি না। কিন্তু আমরা যখন মনটাকে শান্ত করতে পারবো মেডিটেশনের দ্বারা, তখন আমরা ফিল করতে পারবো যে আমি সেই যে বিশ্বব্রহ্মাণ্ডে যে চৈতন্য তারই একটা পার্ট। তো যে কোনো রোগ থেকে বেরিয়ে আসার কি এটা একটা বড় উপায়? একদম, যে কোনো রোগ থেকে বেরিয়ে আসার এটা খুব বড় উপায়। যে আমরা সবসময় একটা মনে করতে হবে আমাদেরকে, আমি এই শুধু বডি না, আই অ্যাম সোল। আমার মধ্যে সেই ইনফিনিট পাওয়ার আছে। সেই ইনফিনিট পাওয়ারটা যখনই আমি আস্তে আস্তে নিজের মধ্যে ম্যানিফেস্ট করতে থাকবো, তখনই দেখবেন আস্তে আস্তে চট করে আমার বেশি রোগ আক্রান্ত হচ্ছি না। আর যদি রোগ হয়েও থাকে আমরা চট করে সেরে যাচ্ছে সেটা। মানে যে ভিডিওটার কথা আমি বলছিলাম, যে সেই বাবা যিনি ওখানে বরফের মধ্যে কি করে পারছেন, এটা একটা বড় প্রশ্ন। যে তার মানে তিনি নিজের শরীরের মধ্যে এমন একটা যোগ সাধনার দ্বারা উত্তাপ তৈরি করেছেন, তাকে বাইরে থেকে আর আচ্ছাদনের প্রয়োজন হচ্ছে না, তাই নয় কি? একদম। এবং আমাদের হিমালয়ে যদি আমরা যাই, এরকম বহু সাধু সন্ন্যাসীকে আমরা দেখতে পাবো যে তার কত বয়স থাকে, এবং সত্যি কথা বলতে তার বয়স বোঝাই যাচ্ছে না যে কত বয়স। মানে যত বেশি আমরা নেচারের কাছে থাকতে পারবো, যত বেশি আমরা ন্যাচারাল থাকতে পারবো, তত আমরা ভালো থাকতে পারবো। এটা কিন্তু পৃথিবীতে একদম প্রমাণিত সত্য। এই যে ধরুন আমরা যদি বলি যে বিভিন্ন যে উপজাতি রয়েছে, যে সমস্ত গোষ্ঠীতে মানুষ বাঁচেন, আমি জারোয়াদের আমরা দেখতে পাই আন্দামানে, সেনেটারিয়ার রয়েছে, এই সমস্ত যারা যারা ভদ্র সমাজের মানুষ বলে নন, তারা একটা নিজস্ব জীবনযাপন করেন, তাদের মধ্যে কিন্তু মানে স্পিরিট অনেক বেশি। এটা স্টাডি করে দেখা গিয়েছে যে তাদের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা অনেক বেশি, তাদের মধ্যে ঊর্জা অনেক বেশি, স্পিরিট অনেক বেশি। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, আপনি যেহেতু এই বিষয়ে কথা বলেন বা আপনার স্টাডি রয়েছে, আমাদের চারপাশে তো একটা অরা রয়েছে, একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। আমাদের এই মেডিটেশনের মধ্যে দিয়ে বা যোগ প্রাণায়ামের মধ্যে দিয়ে কি আমরা এই অরাটাকে শক্ত করতে পারি বা এটার একটা পাওয়ার তৈরি করতে পারি? অবশ্যই পারি। আমরা এই অরাটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এই বেসিক্যালি আমাদের একটা বডিটার একটা ফিজিক্যাল একটা আছে, একটা অ্যাস্ট্রাল বডি আছে, একটা কজাল বডি আছে, ফিজিক্যাল, অ্যাস্ট্রাল, কজাল। এই অ্যাস্ট্রালটা বডি হচ্ছে, অ্যাস্ট্রাল এবং কজাল বডিটা হচ্ছে, কজাল মানে আইডিয়াস আর অ্যাস্ট্রাল মানে মেড অফ লাইট। এই যে লাইফ ফোর্স, এই যে লাইফ ফোর্সটা যখনই আমাদের চলে যায় তখনই আমরা ডেড, আমরা মানুষ হয়ে যাই, তখনই শুরু হয় অ্যাস্ট্রাল বার্থ শুরু হয়। এই ফিজিক্যাল, অ্যাস্ট্রাল এবং কজাল, এই তিনটে বডি থেকে আমরা যখন উপরে উঠতে পারি তখন সেটাকে বলা হয় আমাদের ফাইনাল লিবারেশন। সেই জন্য আমরা সবসময় আমরা মনে করতে হবে যে আই অ্যাম নট দিস বডি, আই অ্যাম সোল। আমার ইনফিনিট কনসাসনেস আছে, আমার ইনফিনিট চেতনা আছে। সেই চেতনাটাকে ম্যানিফেস্ট করতে হবে রেগুলার বেসিসে, ডেইলি বেসিসে। এবং আমাদেরকে সবসময় মনে করতে হবে যে আই অ্যাম নট দিস বডি, আই অ্যাম নট। আমি যদি কন্টিনিউয়াস এটা অ্যাফার্ম করি পজিটিভলি, তাহলে দেখবেন আস্তে আস্তে একটা সময় আসবে যখন আপনি ফিল করতে পারবেন যে না, আমার কোনো মধ্যে কোনো অসুবিধা নেই, আমি পুরো ভালো আছি। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো 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 মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা ফোন করুন, ডক্টর সরকার রয়েছেন, হতে পারে আপনি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, আপনারা ফোন করুন। আমরা তো বড্ড বেশি, এটা কি বাস্তব যে আমরা বড্ড বেশি মেডিসিনের উপরে নির্ভর হয়ে গেছি এখন? হ্যাঁ, আমরা অনেক বেশি মেডিসিনের উপর নির্ভর হয়ে গেছি, কেননা আমরা ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করছি না। আমরা যদি রেগুলার বেসিসে ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করি, রেগুলার বেসিসে যোগ প্রাণায়াম করি, হাঁটাহাঁটি করি, আপনি নিজেই অভ্যাস করলেই বুঝতে পারবেন যে আপনার নিজের জীবনে কতটা পরিবর্তন আসছে। সেই জন্য শুরু করতে হবে। যদি না শুরু করা হয় তাহলে কিন্তু কখনোই আমরা সেটা রেজাল্টটা ফিল করতে পারবো না। এটা শুরু করলেই আমরা আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু চট করে বেশি ওষুধ লাগছে না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বহরমপুর থেকে বলছি। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? বহরমপুর। নাম কি? করুণ কুমার দাস। বলুন, কি হয়েছে? আমার বাচ্চাটা শরীরটা খারাপ, মানে ফুসফুসে কাশি, জ্বর হচ্ছে। কত বয়স বাচ্চার? বাচ্চার বয়স 15 চলছে। জ্বর হচ্ছে, খুসখুসে কাশি, কতদিন ধরে জ্বর হচ্ছে?
এই দুদিন থেকে চলছে, মানে হালকা হালকা জ্বর। তার জন্য প্রতিকার এখন কি করা যায়? যেহেতু জ্বর দুদিন কাশি থেকে, হচ্ছে দুদিন এই থেকে। সময় আপনি কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং কিছু টেস্ট করিয়ে নিন। টেস্ট করালে ধরা পড়বে যে কী কারণে জ্বরটা হচ্ছে, সেই অনুযায়ী ডাক্তারবাবু পরামর্শ মতো ওষুধপত্র খেলে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। আমরা তো প্রত্যেকেই সামাজিক জীব, সুতরাং এখন সমাজের মধ্যে একটা ব্যাধি ভীষণভাবে মাথাচাড়া দিয়েছে, মানুষকে অস্বস্তিতে ফেলেছে। শুধু মানুষ নয়, দেশকে অস্বস্তিতে ফেলেছে, বিশ্বকে অস্বস্তিতে ফেলেছে। তাই সাধারণ মানুষ হিসেবে, সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের করণীয় হচ্ছে এখন জ্বর কিংবা সর্দি কাশি হলে একটু সতর্ক হয়ে প্রপার কনসালটেশন করা। আপনারা হয়তো ভাবছেন জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়ে নিচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি প্যারাসিটামল বিক্রি হচ্ছে, কিন্তু এটা খুব একটা গ্রহণযোগ্য বিষয় নয়। জ্বর হলে প্রপার ইনভেস্টিগেশন দরকার, আদৌ আপনি করোনার ভেরিয়েন্টে আছেন কিনা, কোনো ভেরিয়েন্টে আছেন কিনা। তাই আপনার সন্তানের জ্বর হয়েছে, কাশি হচ্ছে, আপনি প্রপারলি এলাকার কোনো ডাক্তারবাবুকে দেখান, তিনি বলে দেবেন কোন টেস্ট করতে হবে। নমস্কার, কে রয়েছেন? আমি সুব্রত মন্ডল বলছি, কোথা থেকে? রানাঘাট থেকে। হ্যাঁ, বলুন। আমার কিছুদিন ধরে গলা ব্যথা, গলা ব্যথা বলতে মাথায় যন্ত্রণা হয়েছিল, বেকায়দা মাথার যন্ত্রণা। এবার মাথায় যন্ত্রণার পরে ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিলে মাথার যন্ত্রণা কমে গেল। তারপরের থেকে বেকায়দা গলা ব্যথা, সেই গলার ঢোক গিলতে পারছি না, এমন পরিস্থিতি, মানে কাঁচা পড়ার মতন ব্যথা গলার মধ্যে। পরের দিন শুনলাম গলায় গুটি গুটি মতন ফোঁসকা পড়ে গেছে, ঘাম মতন হয়ে গেছে, কিছু গিলতে পারছি না। তা এটা কি সাপ গন্ধ, আবার সবই পাচ্ছি নাকে, তো এটা কি করোনার লক্ষণ? এটা আপনার বয়স কত এখন? আমার 41 বছর বয়স। আপনার মাথায় অসম্ভব যন্ত্রণা ছিল, আপনি ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, মাথা ব্যথা কমে গেছে, কিন্তু এখন আপনার ওখান থেকে বলেছে এটা ঠান্ডার জন্য হচ্ছে। ঠান্ডার জন্য হয়েছে এবং আপনার মাথা ব্যথা সেরে গেছে, কিন্তু তারপরে আপনার গলায় ব্যথা, গলায় ঘা অনুভব করছেন। হ্যাঁ, প্রচন্ড গলা ব্যথা, তার সাথে ঠান্ডাও আছে, ঠান্ডা ভাবটাও আছে। আর আপনি স্বাদ গন্ধ পাচ্ছেন সব। হ্যাঁ, স্বাদ গন্ধ পাচ্ছি। আর এক সাইড, গলার এক সাইড, কানের সাইডটা প্রচন্ড ব্যথা। মানে কানের সাইডটা, গলার মধ্যে তো ব্যথা আছে, ঢোক গিলতে পারছি না, খেতে পারছি না, মানে বেকায়দা ব্যথা ভিতরে। মানে ভিতরে দেখলে গলার মধ্যে গোটা গোটা মতন, মানে গালের মধ্যে যদি কেটে যায়, যেটা হয় কয়েকদিন পরে, গোটা গোটা হয়ে সাদা সাদা মতন হয়ে যায়, সেরম ধরনের ঘা ঠিক আছে, ভিতরে অসংখ্য। আপনি শুনতে থাকুন এবারে। আপনি কোনো নাক কান গলা ডাক্তারবাবুকে দেখান। এটা মনে হচ্ছে এটা টনসিলাইটিস হয়েছে এবং আপনার করোনা টেস্টটা অবশ্যই করতে হবে এবং ডাক্তারবাবু আপনাকে যে ওষুধটা দেবেন সেটা খান, আশা করি আপনি ঠিক হয়ে যাবেন। ইতিমধ্যে আপনি দিনে দুবার করে গার্গল করতে থাকুন, কিন্তু প্রপারলি ইনভেস্টিগেশন দরকার আছে ওনার। আচ্ছা, এবার আমরা ছিলাম যেখানে আলোচনাতে, সেখানেই চলে যাব, তবে আপনারা ফোন করতেই পারেন। আমাদের ভারতবর্ষে আমরা দুটো রোগের সমস্যা খুব দেখি, একটা হচ্ছে ডায়াবেটিস আর একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। এর কারণ কি? ভারতবর্ষের মানুষের মধ্যে এটা হওয়ার এত কারণ কি? এটার মেইন কারণ হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন। সাউথ ইস্ট এশিয়াতে দেখা গেছে এই ডায়াবেটিসের সংখ্যা এবং হাইপারটেনশনের অনেক রুগী বাড়ছেন। আর একটা হচ্ছে যে আমাদের ইরেগুলার লাইফস্টাইল হওয়ার ফলে কী হচ্ছে, আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে, আমাদের এক্সারসাইজ ঠিক মতো হচ্ছে না, তার ফলে আমাদের ডায়াবেটিসের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এইটাকে প্রিভেন্ট করতে হবে। কীভাবে প্রিভেন্ট করব? আমাদেরকে ডায়াবেটিসটাকে প্রথমেই থেকেই চেক আপ করতে হবে যে ডায়াবেটিস আছে কি না। সেই ডায়াবেটিস যাতে না হয় সেজন্য রেগুলার বেসিসে এক্সারসাইজ করা। এই যে চেক আপের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট বয়সের সংখ্যা বলবেন যে এই বয়স থেকে চেক আপ করবো, বা বাড়িতে যদি কারো এরকম হিস্ট্রি থেকে থাকে হেরিডিটিক্যালি, তাহলে তাদের ক্ষেত্রে অ্যালার্মিং বয়সটা কোনটা হবে? আমরা যেটা বলি ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, ধরুন আপনার বয়স 20 বছর, আপনার একটা কোনো সমস্যা হলো ডাক্তারের কাছে গেলেন, তখনই চেক করে দেখে নিতে হবে আপনার ব্লাড প্রেশারটা কেমন আছে, আপনার ব্লাড সুগার কেমন আছে, কোলেস্টেরল লেভেল কী আছে, ক্রিয়াটিনিন কেমন আছে। এই ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট সেটা হয়তো সেটা 15 হতে পারে, সেটা 20 হতে পারে। প্রথমেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা চেক করে নেওয়া সব থেকে ভালো। এবং এইটা যদি ধরুন কারোর বাড়িতে এরকম হিস্ট্রি থেকে থাকে, যে মা বাবা কিংবা কাকা কাকির হয় না, যে তাদের ক্ষেত্রে কি কিছু মেনটেনেন্স আছে ছোটোবেলা থেকে? তাদের ক্ষেত্রে ছোটোবেলা থেকেই যেটা করতে হবে, যাতে ওয়েটটা যাতে না বাড়ে। রেগুলার এক্সারসাইজটা খুব ইম্পর্ট্যান্ট। রেগুলার এক্সারসাইজ এবং ডায়েট, আমরা যে এই যে জাঙ্ক ফুড এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট ফলো করতে হবে।
তার মধ্যে ভেজিটেবলস থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, মিনারেলস থাকবে, সমস্ত কিছু থাকবে। এই ব্যালেন্স ডায়েট খেতে হবে, টাইম মতো খেতে হবে, হাঁটাচলা করতে হবে, এইটা করলেই কিন্তু অনেক উপকার হবে। আমরা আবারও বলি, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, ফোন করুন, সরাসরি কথা বলুন এই নাম্বারে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেনও। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে দীপিকা বলছি। আরেকবার বলুন নামটা। দীপিকা। কোথা থেকে বলছেন দীপিকা? বলছি। হ্যাঁ, কল্যাণী থেকে। কল্যাণী। বয়স কত? বয়স 47। কি হয়েছে বলুন? শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ভাই, নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি কোভিড টেস্ট করিয়েছি, আমার পজিটিভ এসেছে। কতদিন আগে করালেন? হ্যালো, হ্যাঁ কবে করিয়েছেন বলুন? করিয়েছি এই বৃহস্পতিবারে। তো কতদিন আমাকে আইসোলেশনে থাকতে হবে? আপনি 10 দিন আইসোলেশনে থাকুন। 10 দিন পরে আপনার যদি কোনো সিমটম না থাকে তাহলে আপনি কাজে বেরোতে পারবেন। আচ্ছা, আর আমার বাড়ির অন্য কোনো সিমটম নেই, কিন্তু এই ক্ষেত্রে আমার মেয়েকে আমি এখন ভ্যাকসিন দিতে চাই, ওকে কি তাহলে টেস্ট করে নিতে হবে? হ্যাঁ, আপনার যেহেতু কোভিড পজিটিভ এসছে, আপনার মেয়েকে কোভিড টেস্টটা করে নিন, তারপরে আপনি ভ্যাকসিন দেবেন। যদি পজিটিভ আসে তাহলে 3 মাস পরে, তাহলে 3 মাস পরে ভ্যাকসিনেশনটা। 3 মাস? এখন টেস্ট না করে দিলে কি কোনো অসুবিধা হবে? একটু অসুবিধা আছে, কেননা যেহেতু আপনার পজিটিভ আছে, আপনার মেয়েরও পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকছে, সেই জন্য টেস্ট করে দেওয়াটাই ভালো। মানে বাড়িতে যদি কারুর মানে করোনা হয়ে যায় বা হয়েছে এখন, তাহলে বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেকেরই টেস্ট করা উচিত। কারণ আপনি হয়তো বলছেন আমি আইসোলেশনে আছি, আমি তো মিশছি না, হতে পারে তাদের নেই, কিন্তু আপনার কনফার্মেশনের জন্য এবং তাদের ভালো থাকার জন্য টেস্টটা করে নেওয়া জরুরি। আর এখন তো আপনার সরকারি উদ্যোগেই টেস্ট হচ্ছে, সুতরাং আপনারা নিশ্চিন্তে টেস্ট করিয়ে নিতে পারেন। সামান্য জ্বর সর্দি কাশি হলেও টেস্ট করিয়ে নিন। আচ্ছা, এইবারে আমি একটু আসবো হচ্ছে যেটা আমরা আলোচনায় ছিলাম, যে কিভাবে রেস্ট্রিকশন করবেন যাদের পরিবারে এই ধরনের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশার বা সুগার। আপনি বলেছেন একটা মেডিকেল কন্ট্যাক্টে আসতে হবে, কিন্তু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনটা কী থাকবে? আমাদের জাঙ্ক ফুডটা কি খানিকটা কারণ এর জন্য? হ্যাঁ, জাঙ্ক ফুডটা অনেকটা এটা জন্য কারণ। মানে ডাক্তারবাবু, এই প্রসঙ্গে একটা অন্য কথা বলি, আজ থেকে 30-40 বছর আগে কিন্তু এত বিরিয়ানির দোকান ছিল না। আমি কাউকে কোনো ইয়ে করছি না, এত পাড়ার মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান আর রোল চাউমিনের দোকান ছিল না। আমার মনে হয় এটা একটা বড় কারণ। আপনি দেখবেন যে আপনি যদি পাহাড়ের দিকে যান, দেখবেন কিন্তু পাহাড়ের মানুষরা কিন্তু অত বেশি ওবেসিটি নেই, দেখবেন ওষুধ কোনো বেশি খুঁজে পাচ্ছেন না, ওনারা এত বেশি পরিশ্রম করেন, দেখবেন রোগও কিছু নেই, খুবই রেয়ার। কাজেই আমাদের কিন্তু আবার সেইটাই ফিরে যেতে হবে, যেটা নাকি হেলদি লাইফস্টাইল, রেগুলার হাঁটাচলা করা, ওয়েট কন্ট্রোলে রাখা, মাঝে মধ্যে প্রেশার সুগার চেক করা, এটা করতে পারলে কিন্তু আমরা ভালো থাকবো। সুতরাং নিয়ম করে ব্যায়াম করাটা ভীষণ জরুরি, এবং যেটা বারবারই উনি বলছেন যে মেডিটেশন করা, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসকে নিজের বশে রাখা। আমি কতটা পরিমাণ বায়ু নেব এবং কতটা পরিমাণ বায়ু আমি বাতাসে দেব, এটা একটা বড় হিসেব, এবং এটাই কিন্তু আমাদের ভালো থাকার একটা নিয়ম। এবং সবসময় মানে গ্র্যাটিটিউড জানানো এনভায়রনমেন্টকে, যে তোমার থেকে আমি এসছি, মানে নত হওয়া, এটা ভীষণ জরুরি। এই যে আপনি প্রসিডিওরটা বলছেন, এই প্রসিডিওরটা কিভাবে শুরু করবেন, প্রথম দিন কি করবেন একটু যদি বলেন। আপনি সিম্পল জাস্ট স্পাইনটাকে স্ট্রেট করে বসলেন, বসে চোখ দুটোকে এখানে ফিক্স করলেন, ফিক্স করে আপনি মনে মনে 10 গুনতে গুনতে শ্বাস নিচ্ছেন, 10 গোনা অবধি শ্বাস ধরে রাখছেন, আবার 10 গুনতে গুনতে শ্বাস ছাড়ছেন। এটা একটা সিম্পল প্রাণায়াম। এইভাবে আপনি সকালে 10 বার করলেন, সন্ধ্যেবেলা 10 বার করলেন। আপনি তারপরে এটা করার পরে আপনি এখানে চোখটাকে ফিক্স করে রেখে আপনি জাস্ট অবজার্ভ করছেন যে আপনার শরীরের মধ্যে শ্বাসটা ভিতরে ঢুকছে, বেরোচ্ছে। এই ব্রিদিং, অবজার্ভ দ্য ব্রেথ, অবজার্ভ ব্রিদিংটা অবজার্ভ করলেন। তারপরে আপনি আরেকটা ইয়ে করলেন যে ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ। ভিজুয়ালাইজেশন মানে আপনি চিন্তা করলেন যেখানে একটা আলোর জ্যোতি আছে, এই আলোর জ্যোতিটা আস্তে আস্তে বড় এনলার্জ হচ্ছে, এনলার্জ করতে করতে বড় হচ্ছে, আপনার হোল বডিতে সেই আলোটা ফিল্ড আপ হয়েছে, হোল রুম, সেই থেকে আমরা পুরো শহরটা, পুরো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে ভারতবর্ষ থেকে আরম্ভ করে হোল ইন্ডিয়া থেকে হোল ওয়ার্ল্ড, হোল ইউনিভার্স, আপনি মনে করবেন যে আমি সেই আলোর জ্যোতির মধ্যে বসে আছি। এই যে ভিজুয়ালাইজেশন করলে কি হবে, আস্তে 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 আপনার মনের মধ্যে একটা সাহস তৈরি হবে। এইভাবে রেগুলার বেসিসে প্রাণায়াম করে যেতে হবে। একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি আছি। আপনি কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি আসাম থেকে বলছি, অরুণ কুমার রায়। হ্যাঁ বলুন।
তার মানে আমার বয়স হলো 42। হ্যাঁ 42, বলুন বলুন। হ্যাঁ আর বলুন। আমার সুগার আছে এবং আপনার হাই প্রেশার আছে। আপনার সুগার- সুগার আছে আর হাই প্রেশার আছে? হ্যাঁ, তারপরে আচ্ছা। 2 দিন ধরে আমি সর্দি কাশি জ্বরেতে ভুগছি। আচ্ছা, তারপরে? হ্যাঁ, এখন আপনি করছেনটা কি? সর্দি কাশি জ্বরেতে ভুগছেন, ওষুধ টষুধ খেয়েছেন, ডাক্তারবাবুকে দেখিয়েছেন? আমি সেরকম ডাক্তার টিভির আওয়াজ কমান, তাহলে আপনি অনেকটা সময় নিয়ে নিচ্ছেন দাদা। ডাক্তার ওষুধ খেয়ে নিই এখনো। আপনি খাননি কিন্তু জ্বর নিয়ে বসে রয়েছেন। আচ্ছা, করণীয়টা কি এটাই আপনি জানতে চাইছেন? ঠিক আছে, আপনি বেশি দেরি না করে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আপনি একদমই ফেলে রাখবেন না। এই আপনার যেহেতু প্রেশার আছে, সুগার আছে, আপনি হাই রিস্ক পার্সন। এই হাই রিস্ক পার্সনের ক্ষেত্রে বা যে কোনো মানুষের ক্ষেত্রে এই সময় সর্দি কাশি জ্বর হলেই, যদি জ্বর না হয় সর্দি কাশিও হয়, তাহলেই ভাবতে হবে করোনা হয়েছে। কাজে আপনি ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে টেস্টিং করান আর ডাক্তারবাবু পরামর্শ মতো ওষুধটা খান। আচ্ছা, আমরা একটু ছিলাম আলোচনাতে, এবারে চলে আসি ছোটোবেলায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো তাদেরকে এভাবে মেডিটেশনে বসানো যায় না, তাদের জন্য আমরা কি রাখতে পারি, তাদের জন্য আমরা কি প্রসিডিওর মেনটেন করতে পারি? বাচ্চাদেরকে যেটা করতে হবে, বাচ্চাদেরকে রেগুলার বেসিসে হাঁটা চলার মধ্যে রাখতে হবে। যারা একটু বড় হয়েছে বাচ্চা, কেননা বেশিরভাগই বাচ্চা এখন অনলাইনে ক্লাস করছে ঘরে বসে বসে, এবং ওবিজ হয়ে যাচ্ছে, ওবেসিটি হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে এখন আর্জেন্ট দরকার হচ্ছে বাচ্চাদেরকে, বাচ্চারা যাতে মনের আনন্দে থাকতে পারে, বাচ্চাদের রেগুলার বেসিসে হাঁটাচলা করা, বাবা মাদের উচিত তাদেরকে নিয়ে বেরোনো। এটা করলেই কিন্তু বাচ্চারা অনেকটা ভালো থাকবে। আপনারা ফোন করুন, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে ফোন করুন। এবার টিকাকরণ নিয়ে একটু কথা বলি ডাক্তারবাবু, কারণ এই করোনা সতর্কতায় টিকাকরণের একটা ভূমিকা। তার আগে টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? হ্যালো, আছেন আপনি? কথা বলুন, আমরা শুনতে পারবো। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন। তো আমি যেটা বলছিলাম যে টিকাকরণের ভূমিকা এবং টিকাকরণের মানে ডোজ অ্যান্ড ডোন্টস তো কিছু একটা থাকবে। তো এটা নিয়ে এখনও আমাদের কনফিউশন রয়েছে যে আমার হয়তো হাই প্রেশার রয়েছে, আমি টিকা নেব কি না, স্ট্রোক হয়ে গেছে, আমি টিকা নেব কি না, আমার তো বাইপাস অপারেশন হয়েছে, আমি কি টিকা নিতে পারি? এই যে একটা মিথ ঘুরে বেড়াচ্ছে, একটু যদি ক্লিয়ার করে দেন। যারা যারা জীবিত আছেন প্রত্যেককে টিকা নিতে হবে, জীবিত মানুষ প্রত্যেককে টিকা নিতে হবে। এটা একদম মনে রাখতে 100% আমাদের সবাইকে ভ্যাকসিনেশন এর মধ্যে আসতে হবে। তো এই ভ্যাকসিনেশনের প্রসিডিওর হচ্ছে কোভিড, এখন তো সব ধরনের ভ্যাকসিন মনে হয় চালু হয়ে গেছে। আর আপনি যেটা বুস্টার বলছেন, বুস্টারটা কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কিভাবে সেটা একটু যদি বলেন। এখন বুস্টার চালু হয়েছে হেলথ কেয়ার ওয়ার্কার্সের জন্য এবং যাদের 60 বছরের উপর বয়স হয়ে গেছে তাদের জন্য, ঠিক যেভাবে টিকা শুরু হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, এবং এই বুস্টার সবাই তাহলে আস্তে আস্তে সবার দিকেই সবাই আসবে। পাবেন। এবং এটা কি এখন আপনার কি মনে হয় রাখতে হবে যেটা প্রত্যেক বছরই একটা করে বুস্টার ডোজ নিয়ে যেতে হবে আমাদের? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা প্রতি বছরই দিতে বলি, সেরকম হয়তো হতে পারে যে পসিবিলিটি আছে যে হয়তো আমাদেরকে প্রতি বছরই একবার করে হয়তো একটা বুস্টার ডোজ লাগতে পারে। সেটা যাই হোক, সায়েন্টিফিক রিসার্চ এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হোল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাই ঠিক করবেন যে কী করতে হবে। একদম। আর আবারও বলবো, আপনারা দেখছেন ডক্টরস অন কল, করোনা সতর্কতা নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন বা বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আমরা চাইবো আপনারা বাড়িতে বসে অন্তত সচেতন হন। কারণ সমাজটা আমাদেরকে নিয়েই, আমরা যদি সচেতন না হই সমাজ কিন্তু এগোতে পারবে না। ইতিমধ্যে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি, সারা বিশ্ব ওয়ার্ল্ড ইকোনমি পিছিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি এখনও এরকম নেগলিজেন্সি দেখাই তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। তাই আমাদের মনে হয় এখান থেকেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আচ্ছা আমি অঙ্কিতা বলছিলাম। কোথা থেকে অঙ্কিতা? ত্রিপুরা থেকে বলছিলাম। ত্রিপুরা থেকে। বয়স কত? আমার এজ 23। বলো।
আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ওই ডক্টরের কাছে একটা কোশ্চেন ছিল। আমার বাবা অ্যাকচুয়ালি ভ্যাকসিন নিয়েছিল 12 তারিখ, ঠিক আছে? তো 12 তারিখ ভ্যাকসিন নেওয়ার পর ফিভার আসেনি, তার ঠিক 2 দিন পর ফিভার এসেছে, ঠিক আছে? তো ফিভারটা এখনো মানে কনসিস্টেন্ট আছে আর কি। তো এটা কি আই মিন লাইক ডিউ টু ভ্যাকসিন অর সামথিং এলস? তো এটা প্রশ্ন যে এটা ভ্যাকসিন থেকে এলো নাকি না অন্য কিছু হয়েছে? যেহেতু ভ্যাকসিন নেওয়ার পরেই জ্বর এসছে, সেটা এখনই টেস্ট করে দেখতে হবে তার কোভিড ইনফেকশন আছে কিনা। এমন অনেক সময় হয়েছে, ধরুন টিকাও নেওয়া হয়েছে, এদিকে কোভিড ইনফেকশনও হয়েছে, সেই জন্য ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে জ্বরের কারণটা অ্যানালিসিস করা যে এটা ভ্যাকসিনেশনের জন্য হয়েছে না এটা কোভিড ইনফেকশন হয়েছে না অন্য কোনো ইনফেকশন হয়েছে, ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে, আরও অন্যান্য ইনফেকশন হতে পারে। সেই জন্য থরো অ্যানালিসিস করে দেখতে হবে যে কী কারণে জ্বরটা আসছে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি লক্ষ্মী পাল বলছি বর্ধমান থেকে। হ্যাঁ, বয়স কত লক্ষ্মী? বয়স হচ্ছে 36। 36। কি হয়েছে বলুন। আমি 12 মাসে সর্দি কাশিতে ভুগছি। আচ্ছা, মানে এটা কতদিন ধরে ভুগছেন আপনি? এটা প্রায় 12-15 বছর ধরে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে না। আপনার? আপনি এবার শুনুন ডাক্তারবাবু বলছেন। যাদের এরকম 12 মাসই সর্দি কাশিতে ভোগেন তাদেরকে কিছু কিছু টেস্ট করে দেখতে হয়। কমপ্লিট ব্লাড কাউন্ট, তার সঙ্গে প্লাজমা গ্লুকোজ, তার সঙ্গে একটা সিরাম আইজিই, অ্যালার্জি প্রোফাইল, এগুলো করে দেখতে হয় যে তার কোনো প্রবলেম আছে কি না। অনেক সময় সিরাম আইজিইটা বেশি থাকে, তার অ্যালার্জিতে সমস্যা থাকে, তার ফলে 12 মাসে সর্দি কাশিতে ভোগেন। বা অনেক সময় দেখা গেছে তার ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি থাকতে পারে। সেই জন্য একবার থরো অ্যানালিসিস করে দেখতে হবে, থরো ইনভেস্টিগেশন করে দেখতে হবে কী কারণে আপনার 12 মাসে আপনার সর্দি কাশিতে ভুগছেন। ডাক্তার পরামর্শ মতো আশা করি আপনি যদি সেগুলো ফলো করেন এবং ইনভেস্টিগেশন করেন তাহলে ধরা পড়ে যাবে এবং সেই অনুযায়ী ওষুধপত্র খেলে আপনি ভালো হয়ে যাবেন। ভালো থাকাটা কিন্তু খানিকটা নিজের হাতে, এটা আমরা একদম বাস্তব কথা। ধরুন এই করোনার মধ্যেও কিন্তু আমরা ভালো আছি, মানে আমি টিকা তো এখন আমার ডাবল ডোজ হয়ে গেছে, কিন্তু আমি ভয় পাচ্ছি না যে আমার যদি আবার করোনা হয়ও, কেন হলো এই প্রশ্ন আমি করবো না, হতেই পারে। কিন্তু আমি যেহেতু মাস্ক এবং স্যানিটাইজারটা প্রপারলি মেনটেন করছি, আমি কিন্তু 3টে ভেরিয়েন্ট পার করে ফেলেছি আমার, এবং 3বার আরটিপিসিআর করে ফেলেছি, কিন্তু আমার ধরা পড়লো না, নট ফাউন্ড দেখিয়েছে। তার মানে আমি করোনা আক্রান্ত হলাম না। কেন হলাম না? তাহলে কি মনে করবো যে আমার হার্ড ইমিউনিটি, নাকি না আমি কোভিড প্রোটোকলটা প্রপারলি মেনটেন করেছি? একটা তো ইমিউনিটি আছে, প্লাস কোভিড প্রোটোকল ঠিকমতো ফলো করা হয়েছে। কারণ আমি কোমরবিড, মানে আমি কিন্তু কোমরবিডিটি আমার নেই, কথাটা বলা ভুল। আই এম কোমরবিড, মানে আমার প্রেশার আছে, আমি কোলেস্টেরলের ওষুধ খাই, প্রেশারের ওষুধ খাই, রিসেন্টলি সুগার ধরা পড়ছে তারও ওষুধ খাচ্ছি, তার মানে আমি কিন্তু কোমরবিডিটির মধ্যেই পড়ছি। তারপরেও কিন্তু আমার হয়নি, আমি তার মানে কোভিড প্রোটোকলটা প্রপারলি মানছি। কি বলুন তো, আমি এটা আপনাদের সাথে অনুষ্ঠান করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছি ডক্টর সরকার, যে যদি প্রপারলি স্যানিটাইজারটা ব্যবহার করা যায় এবং মাস্ক, যদি আমি ধরুন যখনই বেরোচ্ছি তখনই কিন্তু মাস্ক ছাড়া বেরোচ্ছি না, মেবি আমি অফিসের মধ্যে রয়েছি, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে প্রোগ্রাম করে বেড়াচ্ছি, এখন আমি মাস্ক পরছি না, কিন্তু আমি যখনই বেরিয়ে যাব, ফাইনালি বেরোচ্ছি, আমি যখনই গাড়িতে উঠছি তখনই কিন্তু আমি মাস্ক পরছি, কিংবা আমি ধরুন মার্কেট প্লেসে ঘুরছি আমি কিন্তু মাস্ক পরে থাকছি, তখন কিন্তু উইদাউট মাস্ক আমি নই। তো এইটাই আমাকে মনে হয়েছে আমার বাঁচিয়ে রেখেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, আমি হাবড়া থেকে বলছি। কি নাম আর বয়স কত? সুপর্ণা শাহ, বয়স 40 বছর। বলুন সুকন্যা। বলছি আমার শনিবার রাতের বেলায় মানে জ্বর এসেছে হালকা। এবার জ্বর আসার পরে আমি প্যারাসিটামল খেয়েছিলাম, তারপরে জ্বর কমে গেছে। আবার রবিবারও জ্বর ছিল, আজকে সোমবারও হালকা প্যারাসিটামল খেয়ে যাচ্ছে, কিন্তু সর্দি কাশি কিছুই ছিল না, খাবার দাবার নর্মালি আছে। কোনো কি অসুবিধা আছে ডাক্তারবাবু, যদি একটু বলেন। জ্বর মানে টেম্পারেচার মেপেছেন কি? যদি মেপে থাকেন তো সেটা একটু ডাক্তারবাবুকে বলুন। না, টেম্পারেচার মাপিনি, মানে খুব বেশি জ্বর না, তবে জ্বর, টেম্পারেচার মাপিনি। ঠিক আছে, যেহেতু আপনার জ্বর আসছে আপনি বেশি দেরি না করে আপনি ইমিডিয়েটলি কোভিড টেস্টটা করান এবং আপনি নিজেকে আইসোলেটেড রাখুন। তা না হলে আপনার থেকে ইনফেকশন আরও অন্য মানুষের মধ্যে ছড়াবে। সেই জন্য আপনি দেরি না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং আপনি কোভিড টেস্টটা করান এবং ডাক্তার যে ওষুধগুলো বললেন সেটা খাওয়া শুরু করুন। মানে এটা না খুব গুরুত্বপূর্ণ কথা। ধরুন আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে কিংবা বয়স্ক মানুষ আছেন,
আপনি বুঝতেও পারলেন না, আপনার নেগলিজেন্সে কিন্তু সেই বাচ্চাটাকে বা বয়স্ক মানুষটাকে অ্যাটাক করালো। কেননা এই কারণেই বললাম, আমরা না জুঝতে পারি, কিন্তু অনেক বেশি বয়সের মানুষ জুঝে উঠতে পারছেন না, এবং একদম ছোট বাচ্চা, তাই তো কোনো টিকাকরণই হয়নি, তারা তো প্রোটেকশন পেলোই না কোনোভাবে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে। তাই আমরা যারা একটু মাঝারি বয়সে রয়েছি, মধ্য বয়সে রয়েছি, আমাদের কিন্তু সচেতনতার মাত্রাটাকে বাড়াতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে রীনা ভৌমিক বলছি। বয়স রিনা? হ্যালো, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, রীনা ভৌমিক। এরিনা, বয়স কত? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু হ্যাঁ। জানতে চাচ্ছি। সেটা একটু তার বয়সটা বলুন। 43, বলুন। 53। 53 বছর বয়স আপনার হাজবেন্ড, কি হয়েছে তার? বলছি যে ওনার হার্টের প্রবলেম আছে। তো আমি বলতে পারিনি। হ্যালো, পাশে কেউ কাশছে আপনার? কে কাশছে? আপনি নিজেই কাশছেন? হ্যাঁ কাশছে, ওই জন্য বলতে পারছি না। মানে এটা কে কাশছে? এটা কে? কাশি না, এইটা এমনি কাশিটা চলছে না আর কি, কথা বলতে বলতে। বাড়ি শুধু সবারই কাশি চলছে। একটু আপনি ধরে রাখুন না একটু, আমি বলতে পারি না তো। আপনার হাজবেন্ডের 53 এজ, তারপরে কি হয়েছে বলুন। এই যে বলছি আর কি, হার্টের প্রবলেম আছে, কোলেস্ট্রল আছে, কি করোনা ভ্যাকসিন নেওয়া যাবে? হার্টের ডোজ ভ্যাকসিন নেওয়া যাবে, সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এবং ওনাদের কাশিটা কতদিন সেটা জানতে হবে, তাই না? এই কাশিটা তো ঠিক লাগলো না। আপনাদের কি সারা বাড়িতে সবারই কাশি হয়েছে? হ্যালো, উনি আর নেই সঙ্গে। ভ্যাকসিন নেবেন কিনা এই প্রশ্ন করছেন, অথচ বাড়ি শুধু সবাই কাশছেন। আপনি একটু বলে দিন ডিটেইল। হ্যাঁ, আপনারা সবাই ভ্যাকসিন নেবেন। কেউ ভ্যাকসিন নেওয়া হয়নি যাদের যাদের, তারা প্রত্যেকে ভ্যাকসিন নিয়ে নিন। যারা এলিজিবল আছেন 15 বছর থেকে 15 বছরের উপরে সবাই এলিজিবল এখন, প্রত্যেকে ভ্যাকসিন নিয়ে নিন। এবং সর্দি কাশি হলে ফেলে রাখবেন না, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং প্রপার চিকিৎসাটা করাতে শুরু করুন। মানে আমরা হয়তো বলছি এখান থেকে, কিন্তু প্লিজ আপনারা এই কাশি যে কাশছেন না, আপনার হাজবেন্ডের কোমরবিড, আপনার হাজবেন্ড, তো সেক্ষেত্রে এইরকম কাশি নিয়ে, তাই না, হাজবেন্ডের সেবা করলে তার তো শরীর খারাপ হয়ে যেতে পারে। বি অ্যালার্ট। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার তরুশ্রী। আমি দমদম থেকে মধুমিতা মুখার্জি, আশা করি চিনতে পারছো, কারণ একবার আমার হাজবেন্ডের করোনা নিয়ে আমি কথা বলেছিলাম অনেকদিন আগে। বলো। তো আমি যেটা বলার জন্য বলছি যে ডাক্তারবাবুর এই প্রোগ্রামটা আমার ভীষণই ভালো লাগছে। আমি যেটা বলতে চাইছি যে আত্মাকে ভালোবাসলে মনে হয় ভালো থাকা যায়, যেটা তুমিও বললে। কারণ এই 3টে ওয়েভে আমি আমার ফ্যামিলিতে, হাজবেন্ডকে এটা করোনাতে এফেক্টেড হয়েছে, বাট আমি কিন্তু নিজে এফেক্ট হইনি, অথচ সেই একই অবস্থায় আমি কিন্তু বাড়িতে আমার হাজবেন্ডকে, বাচ্চাকে ট্রিটমেন্ট করেছি। এবং আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ডাক্তারবাবু বললেন যে অনলাইনে বাচ্চারা পড়াশোনা করছে, এখন ওবেসিটির দিকে চলে যাচ্ছে। আমার ক্ষেত্রে ঠিক তার উল্টো, মানে অনলাইনে পড়াশোনা করে আমার বাচ্চা এতটাই খুশি হয়েছে এবং এতটাই চঞ্চলতা তার বেড়ে গেছে। এবার যদি আমি বাচ্চাটিকে প্রতিদিন একটু মেডিটেশনে বসাতে চাই, তাহলে ডাক্তারবাবু প্রসিডিওরটা কি? কারণ আমার শ্বশুরমশাই অ্যাট দ্য এজ অফ 77 ওনাকে আমি 5-6 বছর বিয়ে হয়ে এসে দেখছি, মানে কি অসম্ভব যোগা করতে পারলে, মানে ব্রাশ করা, স্নান করার মতন যোগাকে উনি ভালোবাসেন। অথচ ওনার একটা ক্রনিক অ্যাস্থমা রোগকে উনি অনলি ফর আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে উনি সুস্থ রয়েছেন। এখনো পর্যন্ত উনি লাদাখে ঘুরে আসছেন, এখনো পর্যন্ত উনি গ্যাংটকে ঘুরে আসছেন, এখনো পর্যন্ত উনি মানে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন। তো সেই জায়গাটা আমি চাইছি, আমার বাচ্চাকে যদি আমি ছোটবেলা থেকে এটা ট্রেন করি, তাহলে কিভাবে আমি মেডিটেশনে বসাতে পারবো, এটা যদি একটুখানি গাইড করেন। প্রথমেই বলবেন বাচ্চাকে তার পশ্চারটা মেনটেন করতে, এই স্ট্রেট স্পাইন, এভাবে বসা। সবসময় যখন পড়াশুনো করবে বা যা কিছু করবে সবসময় বলতে হবে যে তার স্পাইন যেন স্ট্রেট থাকে। আর ঘুম থেকে উঠেই সেই বাচ্চাকে বলবেন, বিছানাতে বসেই বা কোনো একটা জায়গাতে বসে বলবেন যে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, চোখটাকে উপরের দিকে তুলে, একটু আগে আমি যেটা বললাম প্রসিডিওরটাই বললাম, যে মনে মনে 10 গুনতে গুনতে শ্বাস নেওয়া, 10 গুণা অবধি ধরে রাখা, আবার 10 গুনতে গুনতে শ্বাস ছাড়া। এই যে প্রাণায়ামটা 10 করা, 10 বার, সন্ধ্যেবেলা 10 বার করা, তারপরে অবজার্ভ দ্য ব্রিদিংটা অবজার্ভ করা, এবং ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ যেটা বললাম, যে মনে করতে পারে আলোর জ্যোতি আছে, আলোর জ্যোতিটা আস্তে আস্তে এনলার্জ করা। এইভাবে শুরু করুন ছোটোবেলা থেকেই একদম।
রেগুলার বেসিসে 5 মিনিট করতে পারলেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে 5 মিনিট, সন্ধ্যাবেলা 5 মিনিট। এই 5 মিনিট যদি করে যায় রেগুলার বেসিসে, দেখবেন আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে এবং এটাই আস্তে আস্তে ভবিষ্যতে অনেক হেল্প করবে। লাস্ট ফোন আমাদের অনুষ্ঠানে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? কে বলছেন? আমি শুক্লা সোম মানিকতলা দিয়ে বলছি। কি সোম বললেন? শুভ্রা? শুক্লা সোম, আচ্ছা বলুন। বলছি যে আমার ছেলে এরকম 25 বছর বয়স, তা ওর একটা বন্ধু এরকম করোনা হয়েছিল পজিটিভ, তা ওকে একটুখানি ওই এখন নিয়ে ভর্তি করছে, ওদের কেউ ছিল না বলে, তা ওকে আবার করিয়ে টেস্ট বের করেছে, তার জন্য ওকে আবার করতে হবে, টেস্ট করতে হবে কিনা? হ্যাঁ, তার জন্য ওকে কি আবার টেস্ট করতে হবে? যদি আপনার ছেলের কোনো সিমটম না থাকে তাহলে কিছু করতে হবে না, আর যদি সিমটম শুরু হয় তাহলে ডাক্তারের পরামর্শ মতো টেস্ট করতে হবে, করে নেওয়া উচিত। অ্যাকচুয়ালি এই যে টেস্ট করার ব্যাপারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, যে আপনার সিমটমসটা দেখা গেল করোনা এলো, সিমটমস নেই, অ্যাসিম্পটোমেটিক যেটাকে আমরা বলছি, আপনার শরীরে করোনা এলো, সিমটমস শুরু হলো, বাট সবসময় যে টেস্টে পজিটিভ বেরোবে এমন তো নয়, অনেক অ্যাসিম্পটোমেটিকও তো রয়েছে। এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করে দেন আপনি। 80%ই আমাদের কোনো সিমটম সেরকম কিছু হচ্ছে না, অ্যাসিমটোমেটিক থেকে যাচ্ছেন। কিন্তু যাদের সিমটম হচ্ছে, ধরুন কারো জ্বর হচ্ছে বা সর্দি কাশি হচ্ছে, তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি টেস্ট করাতে হবে। আবার যাদের ধরুন যে হয়তো একটা উইকনেস হচ্ছে, খুব লেথার্জি হচ্ছে, তাদেরকেও টেস্ট করাতে হবে। অনেক সময় হয়তো জ্বর ছাড়াও খুব উইকনেস হলো, লেথার্জি হলো, এটা হলেও ভাবতে হবে। হয়তো অনেকের হচ্ছে দেখা গেল সেটা সিনকোপাল অ্যাটাক হয়ে গেল, তার জ্বরও হলো না, সর্দি কাশিও কিছু হলো না, কিন্তু হঠাৎ একটা অজ্ঞান হয়ে গেলেন, এটা হলেও কিন্তু টেস্ট করাতে হবে। এই ভ্যারিড ম্যানিফেস্টেশন নিয়ে অনেক সময় আসছে, অনেকে ডায়রিয়া নিয়ে আসছেন, কাজেই যাই হোক না কেন ডাক্তারবাবু পরামর্শ মতো যোগাযোগ করে ব্যবস্থা করে করতে হবে। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। প্রত্যেক সোমবার ডক্টর সন কলে আমরা ডক্টর সরকারকে পাবো এবং এই আগামী দিনে ইউনিভার্সাল কনসিয়াসনেস নিয়ে আরও আলোচনা করব, বিশদ আলোচনা করব। এটা কিন্তু সব থেকে ভালো মাধ্যম আমাদের নিজেদেরকে ইমিউন রাখার এবং নিজেদেরকে ফিট রাখার। অনেক ধন্যবাদ ডক্টর সরকার, ধন্যবাদ আপনাদের। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।